সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন। ডক্টর ইউনূস যে আসলে কি, বাংলাদেশ যে এখন কি, 1971 সালের পর এই প্রথম এই চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে স্ট্রেইট ডক্টর ইউনূস বলে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, কোনো ফাজলামি চলবে না। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। আসসালামু আলাইকুম। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বিষয়টি আপনারা সবাই ইতিমধ্যেই জানেন। বৈঠকটি শেষে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আধা ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটিতে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি ইস্যু সামনে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রধানত ভারতের কাছ থেকে যে বিষয়টি চাওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায়, বাংলাদেশে যাতে শেখ হাসিনাকে নিয়ে আসা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং মোদির বৈঠকে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে এবং কোনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কি তথ্য রয়েছে সেই ভিডিওটি আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, একজন নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস যখন মোদির সাথে কথা বলে, সেই মোদিজির সাথে আপনারা দেখতে পাচ্ছেন একজন চামচা বসে রয়েছে। যে চামচাটি হচ্ছে ডক্টর ইউনূস স্যার ইংরেজিতে কথা বলছেন আর সেই চামচা ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছেন মোদিজিকে, কেননা সেই নরেন্দ্র মোদি হচ্ছেন একজন চা বিক্রেতা, তারা ইংরেজি বলতে পারেন না। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন। ডক্টর ইউনূস যে আসলে কি, বাংলাদেশ যে এখন কি, 1971 সালের পর এই প্রথম এই চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে স্ট্রেইট ডক্টর ইউনূস বলে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, কোনো ফাজলামি চলবে না। মোদী নাকি নিমরাজি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। কি করবে? না দিব না। এই সাহস, এটা বলার সাহস এবং নৈতিক কোন অধিকার, কোন যুক্তি, কোন আইন, কোন স্ট্যান্ডার্ডে নেই। অতএব মোদির সাথে বৈঠকের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, এই বৈঠক অনুষ্ঠিত হওয়াটাই একটা বড় ঘটনা। আরো ঘটনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে প্রথম বৈঠকে ডক্টর ইউনূস বলতে পেরেছেন। অতএব ডক্টর ইউনূস যে আসলে কি, আমি মনে করি যে ডক্টর ইউনূসের জায়গায় অন্য যে কেউ থাকলে বাংলাদেশের জনগণ প্রত্যেকদিন যদি সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার দাবিতে বিক্ষোভ করত, তারপরও নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে অল্প সময়ের জন্য এই সামান্য বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনাটা ঘটাতে পারতেন না। প্রফেসর ইউনূস ডিড দ্যাট, তিনি সেটা পেরেছেন এবং শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। সীমান্ত হত্যার বিরুদ্ধে বলেছেন, অকল্পনীয়।
অকল্পনীয় ঘটনা ঘটে গিয়েছে দর্শক, যেটা কল্পনাও করতে পারিনি আমরা। আমরা অনেকে ভেবেছিলাম যে হ্যাঁ বৈঠক হবে হয়তো কিছুক্ষণের জন্য, কিন্তু এইভাবে বৈঠক হবে, ডক্টর ইউনূস এভাবে সুপ্রিমেসি দেখাবেন, এভাবে ডমিনেট করবেন, এটা কিন্তু কল্পনাও করতে পারেনি। অকল্পনীয় ঘটনা দর্শক। আরো নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হয়েছে। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস ইজ প্রেজেন্টিং আ ফটোগ্রাফ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিউরিং দেয়ার বাইলেটারাল মিটিং ইন ব্যাংকক অন ফ্রাইডে। একটা ফটোগ্রাফ যেটা ডক্টর ইউনূস পেয়েছিলেন, নরেন্দ্র মোদী যেটা সম্বোধন দিয়েছিলেন 102তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, যেটা মুম্বাইতে 2015 সালে অনুষ্ঠিত হয়েছে। তো এই ছবিটা দেওয়া, এটা প্রফেসর ইউনূসের একটা তড়িৎ ডিসিশন। কিছু একটা দিচ্ছেন, মোদির মুখ থেকে হাসি বের করেছেন, হ্যান্ডশেকের ধরন, এগুলো নিয়ে নানান আলোচনা করেছি দর্শক। শেখ হাসিনাকে ফেরত চাওয়া, এটা একটা অবাক করা ঘটনা। শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, ঘটনা ঘটে গেছে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দেখেন, এটা আর একটা নজিরবিহীন ঘটনা। সাধারণত সাইডলাইনে কোনো একটা সামিটের বা কনফারেন্সের সাইডলাইন বৈঠক 10 মিনিটের বেশি, 15 মিনিটের বেশি হয় না, কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষেত্রে ব্যতিক্রম, আধা ঘন্টার বেশি হয়েছে। আপনি চিন্তা করেন, মানে ডক্টর ইউনূসের জন্য সারা পৃথিবীর বিধানে উল্টে যাচ্ছে। এই যে জো বাইডেন রীতি লঙ্ঘন করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে বসেছেন, আর এই যে মোদী বসবে না বসতে বাধ্য হয়েছে, তাও আবার আধা ঘন্টার বেশি। অথচ এটা 5-7 মিনিট 8 মিনিট এরকম হয় এভারেজ। খুব আছে, 2-1টা ঘটনা আছে যে সাইডলাইন বৈঠক। সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে, যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেই মানের বিশ্ব নেতা, সেই মানে পৌঁছাতে মোদিকে 100 বার জন্ম নিতে হবে। তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল। শুধু রিপাবলিক বাংলা না, আজকে মোদি এবং ডক্টর ইউনূসের মিটিং হলো, ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে, কিছু বলতে পারছে না। আসলে কি আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের গণমাধ্যম কি লিখবে? বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে, এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে? আমি জিজ্ঞাসা করছি। নিরীহ মানুষকে হত্যা করেছে, 27 জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে। একজন শিশু, সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল, যে কারণে তাকে হত্যা করতে হলো? বিএসএফ এর কাছে জিজ্ঞাসা, নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা। এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম, মেইল করছিলাম, জানাচ্ছিলাম। আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত 16 বছরে 1000-এর উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, যার ডকুমেন্ট হয়েছে মাত্র 600-র মতো, বাকিগুলো আনডকুমেন্টেড। এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজা নামাজও পড়া হয়নি। তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত, জানাজা নামাজ পড়তে দিত না, উল্টো নিহতদেরকে চোরা কারবারি বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেমন লাগে? এভাবেই প্রতিনিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো। নিজের দেশের মানুষ নিজেরাই মারলা। একবার বিবেচনা করো, সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই। ভারতীয়রা অপরাধ করে, বাংলাদেশিরা অপরাধ করে। প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে, তিস্তা পানি চুক্তি বিষয়ে। আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি, এই যে নদীগুলোর উপরে তোমরা বাঁধ দিয়ে পানিগুলো আটকে দিয়েছ, নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে, খুবই স্বাভাবিক।
তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলা, যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে, পানির লোড নিতে পারছে না, তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ? নিজেদেরকে প্রশ্ন করো। আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেটুকু পানির কেন ভাগ পাবো না? এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না, এগুলো আন্তর্জাতিক নদী, কমপক্ষে 3টি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো। সেই নদীগুলোর পানির হিসাব চাচ্ছি, যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না, ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে, অন্য দেশ থেকে আসা পানি। সেই পানিগুলোর একটা অংশ, ধরেন 1 বালতি পানি ভারতের কাছে আছে, আন্তর্জাতিক নদীর পানি, ভারতেরও অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। 1 বালতি পানির মধ্যে 1 গ্লাস তো আমরা ভাগ পেতে পারি। আমরা নিচু দেশে যারা আমরা ক্ষতি বহন করি, ক্ষতির ভাগ বহন করি, 1 গ্লাস পানি তো পেতে পারি। এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না। এই না বোঝার কারণে আমাদের দূরত্ব। ভারতের নাগরিক, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দল, বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি, সমর্থন করেনি। আমরা বলে যাচ্ছি, যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি, ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে। আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে। আমিও আপনাদেরকে বলছি, ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি, বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি। এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল, আমরাও আপনাদের উপর নির্ভরশীল, কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না, কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা। আমরা আর পিছনে ফিরে তাকাবো না, শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি। আমি আপনাদেরকে বলছি, রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব। যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব। এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে। আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনূসের যোগ্যতার কাঠামো দেখেন। মোদিকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনূসের পাশে কথা বলতে হচ্ছে, স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন।